তাহিরপুর আসোনি তাদের বলবো তোমরা অবশ্যই তাহিরপুর আসো। আমার মনে হয় সত্যি সত্যি নদিয়া জেলার বেস্ট পুজো বা তাহিরপুরে হচ্ছে। সত্যিই তাই। যারা বাড়িতে বসে বসে দেখছো তারা কি করছো বলো তো, তাড়াতাড়ি চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। সবাইকে জানে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ফিরতে ফিরতে তো একেবারে ভোর হয়ে গেছিলো, মানে শুতে শুতে আমাদের বেজে গেছে 4টের সময় শুয়ে আজকে 9টা বেজে গেছে জানো ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠেই শুনছি চারিদিকে মাইক বেজে গেছে। কাল পর্যন্ত অতটা মনে হচ্ছিল না পুজো পুজো, আজকে সকাল থেকে চারিদিক থেকে এত গানের শব্দ ভেসে আসছে, তাই জন্য সত্যি সত্যি মনে হচ্ছে পুজো। আর কালকে ওই যিনি আমাদের বাড়িতে টুনি লাইট লাগাবেন উনি আমার সাথে এমন বিট্রে করলেন, সকালে বললেন রাতে আসবেন, রাত্রে বললেন কালকে করে দিয়ে যাবো, এখনও পর্যন্ত পাত্তা নেই জানো তো, কোনো পাত্তাও নেই, ফোনও ধরছে না। এই পুজো পালির দিনে বাড়ি অন্ধকার হয়ে থাকতে ভালো লাগে বলো তো? সেসব বাদ দাও, সেই মন খারাপ আছে একটা মনে। আর আজকে তোমাদের সাথে একেবারে অন্য স্বাদের একটা পুজো শেয়ার করব। মানে আজ থেকেই শুরু হয়েছে, মা গেছে বাঁকুড়ায়, তোমাদেরকে বলেইছি বাঁকুড়া হলো মায়ের মামা বাড়ি। আমরা ছোটোবেলায় খুব যেতাম সেখানে। আর ওইখানে দুর্গা মন্দির আছে, মানে ওর নাম হলো দুর্গা মেলা। ওইখানেই দুর্গা ঠাকুর তৈরি হয়, ওইখানেই পুজো হয়। ওইখানকার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আমি সামনে থেকে কোনোদিনও দেখিনি সেখানকার পুজো, আমার দেখার জন্য খুব ইচ্ছে ছিল কিন্তু সম্ভব না। রাকেশ এত চাপ, রাত্রিবেলা কালকে 4টের সময়, রাত্রিবেলা বললে ভুল হবে, ভোরবেলা 4টের সময় শুয়ে সকালবেলা 7টার মধ্যে উঠে আবার বসে পড়েছে রেকর্ডিংয়ে। ও যে মানে কি প্রেশার নিচ্ছে, আর ওখানে বসে ঢুলছে। বসে বসে কাজ করলে দেখবে এমনি একটু ঘুমটা পায় বেশি, সমানে ঢুলতে ঢুলতেই কাজ করছে। কিছু করার নেই, আজকের মধ্যেই ডেলিভারি দিতে হবে, আজ ষষ্ঠী হয়ে গেল। তাই জন্য রাকেশের যেহেতু খুব কাজের প্রেশার, রাকেশ বাড়িতে থাকবে, ঝনক আছে, আমি তো যেতে পারি না কোনোভাবেই। তাই জন্য আগেও সম্ভব হয়নি, এবারও সম্ভব হচ্ছে না। মা গেছে বলে একটা বাজুয়া মা মাঝে মাঝে আমাকে ভিডিও ক্লিপ পাঠাচ্ছে, আর সেগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করবো। চলো এবার আস্তে আস্তে ষষ্ঠীটা শুরু করি। ষষ্ঠীর দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ভাই আগে চোখ বন্ধ কর, ঘরে চল, চোখ বন্ধ কর, আগে আগে চোখ বন্ধ, না না এমনি চোখ বন্ধ করে আগে হাত পা। মুলি বাবালি কি সুন্দর গিফট, দিদিভাইকে একটু আদর করে দাও। থ্যাংক ইউ। সকাল সকাল আজকে এই দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল। ভাই বোনের এইরকম বন্ডিংটা যেন সারাটা জীবন একেবারে একরকমই থাকে। আর 3টে দিন বাদেই আমাদের ঘুরতে যাওয়া। এতগুলো দিন কাজের প্রেশারের জন্য কিচ্ছু কাজ করে উঠতে পারিনি, মানে কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। রাকেশের আর ঝনকের আলমারিটা যেহেতু ওই ঘরে, আর ওই ঘর তো রাকেশ বন্ধ করে রেখেছে একভাবে, তাই জন্য ভাবলাম আজকে নিজের জামা কাপড়গুলো বের করে ফেলি, যেগুলো নিয়ে যাব। সে তো করলাম, আর ড্রয়ারটা কেমন জ্বালাতন করছে আমাকে দেখো, ড্রয়ারটা বারবার খুলে যাচ্ছে, মাথার মধ্যে লেগেওছে কয়েকবার। আমাকে বললাম না কালকে ঝনককে খেলনা কিনে দিয়েছি, বলতে পাখা কিনে দিয়েছি যাতে আমারও কাজে লাগে। এই দেখো সেই পাখা, এই পাখাটা এখন ওর হট ফেভারিট খেলনা, সারাদিন এটা নিয়েই থাকবে। কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিল বলে আর এই পাখাটা নিয়ে খেলতে পারিনি, সকালে ঘুম থেকে উঠেই চেয়েছে আগে। শুভ ষষ্ঠী। আমার ছোট্ট ঝনকটাও তোমাদেরকে সবাইকে জানিয়ে দিল শুভ ষষ্ঠী। অবশ্য তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তো সপ্তমী হয়ে যাবে, আমার ঝনক একটু লেটেই তোমাদেরকে জানালো। এর কথা শোনো, আমার রুমা ম্যাম আমার কি দেখে ফেলেছে? তুমি কালকে দুষ্টুমি করছিলে সেটা দেখে ফেলেছে। স্কুলে কি আচ্ছা মতো দেবে? হ্যাঁ, স্কুলে গেলে আচ্ছা মতো দেবে। কেমন করে? কেন করেছো দুষ্টুমি? ঠাকুর দেখতে গিয়ে বায়না করেছো বাবা মায়ের কাছে। গতকাল কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে ঝনকের সাথে দেখা হয়েছে, ঝনকের রুমা ম্যাডামের, মানে স্কুলের ম্যাডামের। ঝনক গতকাল খেলনার জন্য খুব বায়না করছিল, ওই জন্যই আমি বলছি ম্যাডাম সব দুষ্টুমি দেখে নিয়েছে, স্কুল খুললে খুব বকবে, সেই নিয়েই এখন আমাদের মধ্যে কথাবার্তা চলছে। আজকে এতটাই লেটে চলছি, সব কাজ দেরি। ঝনককে আজকে আমি স্নান করিয়ে দিলাম, রাকেশ এত ব্যস্ত, এবার চোখ নাক বুঝে কাজ করছে, 1:15 বাজে, এখনও স্নান করতে ঢুকিয়ে নি। এইরকম দেরি আমার কখনোই হয় না। আর পুজোর সময় এইরকম ওয়েদার না হলে চলে? দেখো কতদিনে এইরকম ওয়েদার থাকবে সেটা বলতে পারবো না, কিন্তু আজকের ওয়েদারটা দারুণ। একটু গরম পড়ছে পড়ুক, কিন্তু পুজোর সময় রোদ ঝলমলে ওয়েদারই ভালো লাগে। ওই বৃষ্টি প্যাচপ্যাচে কাদা মোটেই ভালো লাগে না। কতদিন এই ওয়েদারটা থাকে সেটাই দেখার, আর যতদিন থাকে ততদিনে আমাদের লাভ, ঠাকুর দেখতে যেতে পারবো। যেই বৃষ্টি হবে তখন তো বাড়িতে আটকা পড়তেই হবে, সাথে যেহেতু বাচ্চা আছে, বাচ্চা নিয়ে তো বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। বাচ্চা না থাকলে তাও আবার একটু ছাতা টাতা নিয়ে যাওয়ার সাহস দেখাতাম। ঝনকের জন্য বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব না, তাই যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন তো বেরোবোই। রাকেশের আজকে কাজ কতক্ষণে শেষ হবে সেটাই হলো কথা, তারপরে বেরোতে পারবো। এবার তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেলি। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। আজ যেহেতু উঠতে দেরি হয়ে গেছে সবারই, সব কাজে দেরি,
ঝনককে আজকে সকালের খাওয়া খাইয়েছি 11টায়, দুপুরের খাওয়া খাওয়ালাম 3টে, খাইয়ে টাইয়ে এখন 4টে বাজে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। এখন একটু রেস্ট নেবো। রাকেশ বলছিল আজকে তাহিরপুরে যাবে, আর ওর এত এনার্জি আমি বুঝে পাই না কোথা থেকে আসে। কাল রাত্রে 3 ঘন্টাও ঘুমোয়নি ঠিক মতো, একভাবে তো কাজ চলছে। সকালবেলা উঠে 7টা থেকে কাজে লেগেছে, বলছে যে আমি 5:30টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবো, করে তাহিরপুর যাই চলো। আমি তখন বললাম যে ওই রকম ঘুম চোখে বাইক চালানো একদমই ঠিক না, তাই আমি বুদ্ধি দিয়েছি। আর ওই সময়টা না ভিড়ও থাকে খুব সন্ধ্যেবেলাটা, আমি তাই বুদ্ধি দিলাম যে আগে তুমি খেয়ে নাও, খেয়ে রেকর্ডিং করে স্নান টান সেরে একটু ঘুমো, 3 ঘন্টা মতো ঘুমিয়ে টুমিয়ে উঠে ফ্রেশ হয়ে তারপরে যাবো। আর ঝনক আজকে 11টায় ঘুম থেকে উঠেছে, তো এখন শুয়েছে অনেকক্ষণ কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। ও ঘুমোতে ঘুমোতে আজকে 4টে-5টা বাজাবে। ওরও একটু পরে দেরি করে ঘুমটা হবে, ঘুমিয়ে নিক সবাই, ঘুম থেকে উঠে তারপরে যাব। আমি সেই প্ল্যানটা দিয়েছি। এখন দেখা যাক যে কে কতক্ষণে ঘুম থেকে ওঠে। আমার একদমই ঘুম পাচ্ছে না, কেননা আমি তো 6টা-7টায় উঠি, সেখানে 9টায় উঠেছি ঘুম থেকে। যদিও দেরি করে শুয়েছি, 4টের সময় শুয়েছি, তাও অত দেরি করে উঠেছি বলে একদম ঘুম পাচ্ছে না। তাও এখন একটু শোবর, বিশ্রাম নেবো, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি। সন্ধেবেলায় তো তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আজকে আবার ফিরে যাই সেই চতুর্থীর দিন, যেদিন মা দিদাকে নিয়ে গেল বাঁকুড়ায়। দিদার 80 বছরের ওপরে বয়স হলে কি হবে, দিদা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে খুব স্টেডি, তাই জন্যই মা দিদাকে নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে। আর মা এখন উঠবে ট্রেনে, রাতের ট্রেন, ভোরবেলা গিয়ে পৌঁছবে বাঁকুড়াতে। তখন ছিল চতুর্থীর দিন রাত 11টা মতো। হাওড়া স্টেশনে ওয়েট করছে ট্রেনের জন্য। ট্রেন এলেই উঠে পড়বে, আর সাথে সাথেই ঘুমোতে ঘুমোতেই পৌঁছে যাবে বাঁকুড়াতে। এইটা হলো আমার মামা দাদুর বাড়ি। যদিও ছোটোবেলার থেকে কোনো দিনই মামা দাদু বলে ডাকিনি, বলতাম বাঁকুড়ার দাদু আর বাঁকুড়ার দিদা। ভাবুন ডাকটা। সকালবেলা পাখিদেরকে খেতে দেয়, এই দেখো কত পাখি এসেছে। মারা তো একেবারে ভোর ভোর, মানে ওই 5:30-6টার মধ্যে পৌঁছে গেছে, আর পৌঁছে গিয়েই ফ্রেশ হয়ে ওইদিকে বসে গেছে গল্পের আসর। পঞ্চমীর দিন আর সেই রকম কিছু কাজকর্ম ছিল না, তাই জন্য পঞ্চমীর দিনটা বাদ দিয়ে এবার ষষ্ঠীর থেকে তোমাদের সাথে শেয়ার করি। ষষ্ঠীর দিন সকাল সকাল মা রেডি হয়ে গেছে দিদাকে সাথে নিয়ে, আর তার সাথে মামা দাদু আর মামি দিদা সবাই মিলে একসাথে যাচ্ছে সোনামুখী। বাঁকুড়ার একটা জায়গার নাম সোনামুখী, সেইখানে আমার মামা দাদু আর মামি দিদা দীক্ষা নিয়েছেন। এই যে ইনি হলেন আমার মামি দিদা, আর এই যে উনি হলেন আমার মামা দাদু। প্রত্যেক বছরই এই দিনে, মানে পুজোর আগেটাতে ওইখানে ওনারা যান। আর ওইখানে যাওয়ার কারণটা তোমাদেরকে বলি, সেই আশ্রমে যারা যারা থাকেন প্রত্যেকের জন্য মিষ্টি, জামা কাপড় এইসব দিতে। মায়ের তো খুব ইচ্ছে, মানে ছোটোবেলায় মারা বাঁকুড়ায় মাঝে মধ্যেই যেত। আর বাঁকুড়ার রাস্তাঘাট এখন পাল্টে গেছে ঠিকই, কিন্তু যখন মা বাঁকুড়ায় যায় তখনই চারিদিকে ঘুরে বেড়ার ইচ্ছে হয় মায়ের প্রবল। আজকে সুযোগ হয়ে গেল সকাল সকাল একটু ঘুরতে বেরোনোর, তাই জন্য সেই সুযোগ কি হাতছাড়া করা যায়? মাও সাথে যাচ্ছে। আর শুধু মা না, দিদা এই বয়সে, মানে বললাম না দিদা এখনো পর্যন্ত খুব স্টেডি, দিদাও কিন্তু ওইখানে যাওয়ার লোভ সামলাতে পারেনি। এই বাঁকুড়ার সাথে কিন্তু আমাদের অনেক রকম সম্পর্ক আছে। শুধু যে মায়ের মামা বাড়ি তাই নয়, এইখানে দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে কোলাজবাবুর বাবার বাড়ি। আমি তখনও ভিডিও বানানো শুরু করিনি, তখন আমরা গেছিলাম রাঁচি ঘুরতে, আর ফেরার সময় গেছিলাম বাঁকুড়াতে। তাই বাঁকুড়ার রাস্তাঘাটগুলো কয়েকদিন আগেই দেখেছি, অতটা অচেনা মনে হচ্ছে না একদমই। এই হলো সেই সোনামুখীর আশ্রম, যার কথা এতক্ষণ তোমাদেরকে বললাম। যে কোনো আশ্রমেরই ভেতরের পরিবেশটা বেশ শান্ত, সুন্দর লাগে। মাঝে মাঝে এইসব জায়গায় মনে হয় গিয়ে চুপ করে যেন বসে থাকি, সমস্ত ব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে মনে হয় যেন এইখানে মনটাকে স্থির করি। এই আশ্রমের যিনি গুরুদেব, উনি তো মারা গেছেন, অনেক দিনই হয়ে গেছে, কিন্তু রেখে গেছেন উনার স্মৃতির চারিদিকে। ভেতরের পরিবেশ দেখে মন শান্ত হচ্ছে কিনা বলো? আমার মামা দাদুর 4 ছেলে, প্রত্যেকেই এই পুজোর সময় বাড়িতে আসে আর হই হুল্লোড় করে দিনগুলো কাটে। প্রত্যেকেই বাইরে থাকলেও পুজোর কটা দিন কিন্তু সবাই বাড়িতে চলে আসে, আর এইভাবেই হই হুল্লোড় করে ওদের কাটে। এইবার মাও এখানে সামিল হয়ে মামাতো ভাইদের সাথে হই হুল্লোড় করে দিনগুলো বেশ কাটাবে। ওইখান থেকে ফিরে এখন চলছে ওদের খাওয়া দাওয়া। আজ যেহেতু ষষ্ঠী, আজ সন্ধ্যের থেকেই শুরু হবে পুজো। পুজোর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরে। ও
অবশেষে দুর্গাপুজো 2025-এর ভয়েস ওভার এডিট সব কাজ কমপ্লিট হলো। ষষ্ঠীর সন্ধ্যাবেলা কটা বাজে? 7:10। বাড়ির দুটো যে প্রাণী আছে, প্রাণী দুটোকে একটু সময় দিতে হয়, সেই দিকে খেয়াল আছে তোমার? সময় দিতে হয় বলে তো নিজেকে নিংড়ে দিয়ে দিচ্ছি। কালকে ঘোরাতে নিয়ে গেছি, পরশুদিন নিয়ে গেছি, আজকেও আমি তোমাকে আমি বলেছিলাম কালকে প্রোগ্রাম আছে, তারপরেও নিয়ে যাব, অষ্টমীর দিনও নিয়ে যাব, নবমীর দিনও নিয়ে যাব, শোনো দশমীর দিনও নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো বলবো না, সবাই জানে কোথায় যাবো। শোনো, বলছি যে তুমি যে এই যে পাগলামিগুলো শুরু করেছো, এরপরে রাত্রিবেলা যদি ঠাকুর দেখতে মাথা ঘুরে পড়ে থাকবে। তোমাকে আমি বলেছিলাম ঘুমোতে, ঝনক তো নিজের ঘুমটা ভালো মতো পুষিয়ে নিল। তুমি যে 7টা অবধি এখন এইসব করলে, কতক্ষণ ঘুমবে আর কখন বেরোবে? ও নাকি আমাকে বলেছিল 5:30টায় রেডি থাকতে, তাহেরপুরে যাবে। আমি ইচ্ছে করেই জানি ও ঘুমোতে ঘুমোতে কাজ করবে, যা ভেবেছিলাম তাই। ঘুমোতে ঘুমোতে কাজ করে 7টার সময় উঠেছে। এখানে শোবে না, মাটিতে শোবে না। তাড়াতাড়ি বাথরুমে যাও, 7:30 থেকে 9:30 অবধি ঘুমাও। যাও তাড়াতাড়ি যাও, ওঠো। এত রেকর্ডিং করলে চাকদা, আর সেদিনকে ইয়েতে যখন যাচ্ছিলাম বনগা, দুটো তো মাত্র শুনলাম, শুনতেই তো পেলাম না। এত কাজ করছো সারাদিন ধরে। শুধু কি চাকদার কাজ করেছি নাকি? চাকদায় কটা রেকর্ডিং বাজে? আর আমি কি একাই করি নাকি? সব আরো কত লোক করে না? চাকদার করেছি, বাগুইয়াটির দুটো করেছি, বর্ধমানের একটা করেছি, হুগলির একটা করেছি, মেদিনীপুরের একটা করেছি, আরো ছড়ানো ছিল, শিমুরালি, মদনপুর, সব মিলিয়ে মিশিয়ে। বাবা, এবার যাও গায়ে জল ঢেলে আসো, যাও। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ঝনক তো বসে পড়েছে দিদি ভাইয়ের দেওয়া খেলনাটা নিয়ে। আজ সারাদিন এটা নিয়েই মেতেছিল। সকাল থেকে খুলে দিইনি, এখন খুলে দিতে বাধ্য হলাম, তার কারণ রাকেশ এখন ঘুমোবে আর ও গিয়ে বাবাকে ডিস্টার্ব করবে। ও আইসক্রিম বিক্রি করছে আর আমি ওর থেকে কিনতে এসেছি। এগুলোই খেলছিলাম আমি আর ঝনক মিলে। এতক্ষণ ঝনককে পড়াচ্ছিলাম, এখন বাজে প্রায় 9:30। রাকেশ তো স্নান সেরে এখন একটু ঘুমোচ্ছে। বললাম একটু রেস্ট নিয়ে নিতে, নাহলে একদম এনার্জি পাবে না। কালকে একদম রাত্রিবেলা ঘুম হয়নি। চারিদিকে গানের শব্দ নিশ্চয়ই পাচ্ছ। আমরা তো একভাবেই বাড়িতে, আসলে সারাটা দিন না এরকমই কাটছে। পুরো দিনটা বাড়িতে, একেবারে মিড নাইটে গিয়ে আমরা প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছি। এখন ঝনককে খাওয়াবো, খাইয়ে তারপরে রাকেশকে ডাকবো, আর যতক্ষণ একটু ঘুমোয়। দাঁড়াও, এই ঘরে দেখো না, এই ঘরটা তো ঝনক একভাবে চিৎকার করতে থাকে, তার মধ্যে ঘুম হবে না, তাই না? বললাম এই ঘরে আমি একেবারে জানলা খুলে দিচ্ছি। তখন তো গরম জল জানলা খুলে দিচ্ছি, ঘুমোচ্ছে এবার। ও এখন ঘুমোক, আমি তাড়াতাড়ি করে ঝনককে খাইয়ে নিয়ে তারপরে রেডিও তো হতো। একটা তোমাদেরকে মজার ব্যাপার বলি, কালকে আমরা চেরিবেরির সাথে গেছিলাম ঠিকই, আজকেও কিন্তু ঝনকের মিমি আর মোমোর সাথে দেখা হচ্ছে। ওদের সাথেই যাবো আজকেও। বলেছিলাম রুটি আনতে, রুটি তো নিয়ে এসেছে, ঠিক আছে। রুটির সাথে কি নিয়ে এসছো তুমি? এত তোমার জিপটা বড়। আমার জিপটা আমি তোমার কথা ভেবে হাত দেবে না? হ্যাঁ, তুমি তো খাবে না। হাত দেবো না মানে? খাবো তো নিশ্চয়ই, একটা না অনেকগুলোই খাবো। আজকেও 10:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু 11টা বাজতে 10 মিনিটে রেডি হয়েছি। আজকে আমরা সবাই ব্ল্যাক। আমি ব্ল্যাক, আমার ঝুঙ্কু পটাশ ব্ল্যাক, আর এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি ব্ল্যাক, তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার তো ব্ল্যাক ছিল না, আমার লাইফটা আমি তুলে ধরেছি সবার সামনে। তোমাকে বিয়ে করার পরে আমার যে অবস্থা, কিভাবে প্রত্যেকটা ব্যাপারে আমাকে পিন মেরে কথা বলে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকেও ঝনকের মিমি আর মোমোর সাথে যাচ্ছি, মানে আজকে যাবো বাইকে, আজকে আর গাড়ি না, আজকে বাইকে যাবো তাহেরপুরে আর বাদকুল্লায়। শুনলাম ওইখানে যে 2টো পর্যন্ত নো এন্ট্রি, রাত 2টো অবধি নো এন্ট্রি, মানে তো মারাত্মক ব্যাপার। রাত 2টোর সময় তো ঠাকুর দেখতে যাওয়া যায় না। যদি কপাল ভালো হয় তাহলে একটু ফাঁকা পাবো, আর যদি কপাল খারাপ হয় তাহলে তো ভিড় পাবো। আর শুনছি যে অষ্টমীর দিন থেকেই বৃষ্টি, তাই জন্য প্রথম দিকে দূরেরগুলো ছেড়ে নিচ্ছি। চাকদাগুলো তো পরেও দেখতে পারবো, বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে চলে যেতে পারবো। চলো গিয়ে আবার সবার সাথে দেখা হবে। ঝনক কিন্তু বেরোনোর পর ভেবেছে আমরা গাড়িতে যাব, চেরিবেরির সাথে যাব। যেই আমরা বাইক নিয়ে বেরিয়েছি ও তো শুরু করে দিয়েছে বায়না। তারপর যখন মোমো আর মিমিকে দেখেছে, মুখে হাসি আর ধরে না। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে মোমো মিমি। এইবারে ওর আর খুশির কোনো শেষ নেই। রাস্তায় যেতে যেতে লেভেল ক্রসিংয়ে যেই গেট পড়েছে, সেই ঝনক আমাদের বাইক থেকে চলে গেছে মিমি আর মোমোর বাইকে। আমরা কিন্তু তাহেরপুরে ঢুকে গেছি, আর ঢুকেই আলো দেখে মনে হচ্ছে যে এখানে বড় সড়ো কোনো পুজো হচ্ছে নিশ্চয়ই। দেখো এইবারে এই যে এই প্যান্ডেলটা দিয়ে আজকে আমাদের তাহেরপুরের ঠাকুর দেখা শুরু হলো। দারুণ লাগছিল, লাইট অ্যান্ড সাউন্ড, আর তার সাথে প্যান্ডেলের এত সুন্দর কাজ। এইটা হলো তাহেরপুরের বিদ্যুৎ বাহিনী ক্লাব, আর এইখানে করেছে 4 ধাম। এইটা হলো বদ্রীনাথ, আর তার পাশে আছে গঙ্গোত্রী, যমুনোত্রী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো কেদারনাথ। প্রচুর লাইন ছিল, কিন্তু আমরা লাইনে দাঁড়াবো না,
নিয়ে ঢুকেছি, 20 টাকা করে টিকিট কাটলাম, ভেতরে একেবারে ফাঁকা, আর এত ভালো লাগছে, ভেতরে লাইটগুলো চেঞ্জ হচ্ছে মিউজিকের সাথে। মণ্ডপের ভেতরের প্রতিমা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম, প্রত্যেক দিনকার মতো। ঝনক কিন্তু এত বড় আর এত সুন্দর ঠাকুর দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে। তারপরে সেকেন্ড যে প্যান্ডেলে গেছিলাম সেইখানে করেছিল বৈষ্ণব দেবীর মন্দির। কি সুন্দর লাগছে, আর ঝনক এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে, যেহেতু লাইট হচ্ছে, সাউন্ড হচ্ছে, ওই জন্য। যেই মাঠে বৈষ্ণব দেবীর মন্দির করেছিল তার ঠিক পাশেই, মানে ওই মাঠেই এই প্যান্ডেলটা করেছিল। মানে তাহিরপুরে ঠাকুর দেখতে গিয়ে একটা জিনিস যা বুঝলাম, খুব কম ডিস্টেন্সের মধ্যে প্রচুর ঠাকুর দেখে নেওয়া যায়। তাহিরপুরে এসে দেখলাম একটা মাঠের মধ্যে একদম পাশাপাশি দুটো পুজো, আর সেকেন্ড পুজো মানে এই পুজোটা একেবারে পুরো ঘরের মাঠ ফাঁকা। শুধুমাত্র এইখানেই যে একটা মাঠে দুটো পুজো তা কিন্তু একদমই না, এরপরে যেখানে গেছি সেইখানেও এক জায়গায় দুটো পুজো পেয়েছি, মানে এক মাঠেই। ওই যে বললাম এক মাঠের মধ্যে দুটো পুজো, এই যে এটাই তাই। এই দেখো, এইদিকে একটা মণ্ডপ আর ওইদিকে একটা মণ্ডপ। এই মণ্ডপের ভেতরের আগে ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে, ওই যে দূরে। এই যে প্রথম মণ্ডপের অন্দরসজ্জা আর তার সাথে প্রতিমা। কয়েক মাস আগেই আমরা ঘুরে এসেছি দীঘার জগন্নাথ মন্দির থেকে, তাই জন্য জানি কীরকম দেখতে। একেবারে অ্যাকিউরেট করেছিল, আর কি সুন্দর মণ্ডপও যে এত সুন্দর হয় ওইখানে না গেলে একদম বুঝতেই পারতাম না। আর শুধু বাইরেটা না, ভেতরটাও দারুণ ছিল। ঝনক তো জানে এটা জগন্নাথ মন্দির, ওই জন্য ঢুকেই জয় জগন্নাথ বলে চেঁচাচ্ছে। এইবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই প্রতিমা। খুব মজা পেয়েছে, চুলগুলো হাওয়ায় উঠছে। বাবা কি হচ্ছে? ওইখানে ঢুকে শুনলাম সবাই বলা বলি করছে ঠাকুরটা নাকি পিতলের। ঝনক কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়েও আরেকটা খেলনা কিনে নিয়েছে। এখানে এক খেলনাকে দেখো, আমাকে না দিয়ে খাচ্ছে। দেবে না? খাবে? তখন তো বললে খাবে না। এই যে অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো। এইবারে যেখানে যাচ্ছি সেইখানে দেখলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো লাইটিং করেছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে লাইটের চাদর বিছানো। এবারে গেছিলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দির আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর কাজ কোথাও দেখিনি। এইবারে তাহিরপুরের পুজো অনেক বড় বড় পুজোকেই টেক্কা দিয়েছে। তাহিরপুর আসনি তাদের বলবো তোমরা অবশ্যই তাহিরপুর আসো। আমার মনে হয় সত্যি সত্যি নদিয়া জেলার বেস্ট পুজো তাহিরপুরে হচ্ছে, মানে একটা থেকে আরেকটা ভালো, আর সবকটা একদম কাছাকাছি। তোমরা মোটামুটি রাত্রি 11টা 12টার দিকে যদি 11টা সাড়ে 11টার দিকে যদি বেরোও চাকদা থেকে, যারা আসবে বা রানাঘাট থেকে, তাহলে মোটামুটি বাইক নিয়ে তোমরা ইজিলি ঘুরতে পারবে। যদি পুলিশ আটকায় একটু গলির মধ্যে দিয়ে তোমরা ঢুকবে বাদিক দিয়ে আর কি, জাস্ট বড় রাস্তা থেকে বাদিকে যে কোনো গলিতে ঢুকে গেলে এগুলো সব পাবে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই প্রেম মন্দিরের ভেতরকার অপরূপ সৌন্দর্য। তাহিরপুরের পুজো বললাম না অনেক বড় বড় পুজোকেই টেক্কা দিয়েছে। কেন বললাম দেখো, বেনারসের মন্দিরের একটা টুকরো এখানে তুলে ধরেছে ঠিকই, কিন্তু এইটা দেখেই আমরা একেবারে মুগ্ধ হলাম। এ দেখো, এখানে আরতিরও ব্যবস্থা ছিল। এইবারে বলো, এত সুন্দর মণ্ডপ দেখে কেন মুগ্ধ হব না? আর ভেতরের অংশ দেখে তো আরও মুগ্ধ হলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভেতরটাকে। ঝনকের মিমির আর মোমোর এনার্জি ওইখানেই শেষ হয়ে গেছিল, তবে আমরা তো ছাড়ার পাত্র নয়। ঝনকেরও এনার্জি শেষ হয়ে গেছিল। আমরা বাইকে করেই তাহিরপুরের মণ্ডপ শেষ করে ঘুরে নিলাম বাতকুল্লার মণ্ডপগুলো। মণ্ডপগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। আমরা আর বাইক থেকে নামিনি, তবে বাইরে থেকে প্রত্যেকটা মণ্ডপ দেখে নিয়েছি। তবে ঝনকের এনার্জি একেবারেই যে চলে গেছিলো তা কিন্তু নয়। শেষে যে অনামি ক্লাবে গেলাম, ওইখানে গিয়ে মেলা দেখে ঝনক তো নেমে পড়লো, আর তখন ওর বায়না শুরু হলো নাগরদোলনা চড়া। এখন রাত কটা বাজে জানিস? 2টো বাজে। রাত 2টোর সময় ইচ্ছে হয়েছে নাগরদোলনা চড়বে। এই যে চলো বসিয়ে দাও।
ঝনকের কিন্তু আজকে একসাথে দুটো পাওনা হয়ে গেছে। নাগরদোলনায় তো উঠেইছে, তার সাথে ওর দেখা হয়ে গেছে ওর স্কুল ফ্রেন্ডের সাথে। তাই জন্য ও ওর বন্ধুর সাথে নাগরদোলনায় দোল খাক, আমরা সেই ফাঁকে চটপট করে গিয়ে মণ্ডপটা দেখে আসি। এটাই হলো বাতকুল্লার অনামি ক্লাবের পুজো মণ্ডপ। আজকে আমরা বাতকুল্লার এই ঠাকুর দেখেই ঠাকুর দেখা শেষ করেছি। তবে ভাবলাম যে বাড়ি থেকে ডিনার করে গেলেও বাইরে বেরিয়ে কিছুই খাবো না, আজকে ভাবলাম অতটা আনহেলদি খাবো না। শেষ পর্যন্ত মথুরা কেকে গিয়ে চোখটা আটকালো। আজ তাহলে মথুরা কেক খেতে খেতেই ভিডিওটা শেষ করি। কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট।